গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপর হামলায় 5 জন ইসরায়েলি সেনা নিহত ও 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এই ঘটনাটি ঘটেছে বেইত হানুন শহরে, যখন ইসরায়েলি সামরিক বাহিনীর নেৎজা ইহুদা ব্যাটালিয়নের পদাতিক সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয় এবং সেনারা এর আঘাতে হতাহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার পর উদ্ধার অভিযান দীর্ঘায়িত ও জটিল হয়ে পড়ে, কারণ প্রতিরোধ যোদ্ধারা উদ্ধারকারী দলকেও লক্ষ্য করে হামলা চালায়, যা আরও হতাহতের কারণ হয়। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। গাজা যুদ্ধের শুরু থেকেই এই এলাকা ইসরায়েলি সেনাদের অভিযানের প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল। সেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের পুনর্গঠিত হওয়া ঠেকাতে ইসরায়েল বারবার অভিযান চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। হামলায় 2 সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় ইসরায়েল তাণ্ডব শুরু করার পর এ নিয়ে এই উপত্যকায় 888 ইসরায়েলি সেনা নিহত হলেন। এই হামলার প্রশংসা করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, এই অভিযান দখলদার বাহিনীর ওপর একটি বড় আঘাত। তিনি ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে বলেছেন, গাজায় তাদের উপস্থিতি তাদের জন্য আরও ক্ষতি ডেকে আনবে। আবু ওবায়দা জোর দিয়ে বলেছেন, গাজার ভেতরে ইসরায়েলি বাহিনীর অবস্থান টিকিয়ে রাখা নেতানিয়াহুর জন্য সবচেয়ে বোকামিপূর্ণ সিদ্ধান্ত হবে। তার মতে, ফিলিস্তিনিদের দৃঢ়তা ও সাহসী যুদ্ধের সমীকরণ নির্ধারণ করছে ইসরায়েলের সামরিক শক্তি নয়। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, পরে এটি ব্যর্থ হতে পারে এবং অতিরিক্ত বন্দী আমাদের হাতে চলে যাবে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গত সপ্তাহে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছিল যে তারা উত্তর গাজায় এক হামলায় 40 জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা বা আহত করেছে। সেই হামলাটি গাজা শহরের সুজাইয়া পাড়ায় হয়েছিল এবং সেখানে আবাসিক ভবনের ভেতরে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই দুটি ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধের ক্রমবর্ধমান শক্তি এবং ইসরায়েলি বাহিনীর জন্য গাজায় অভিযান কতটা বিপজ্জনক হয়ে উঠছে তা প্রমাণ করে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধের একটি বীরত্বপূর্ণ অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে। এই নৃশংস সামরিক হামলায় এ পর্যন্ত 57,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল গাজার ওপর প্রায় 2 দশকের অবরোধ আরও কঠোর করেছে, যার ফলে এই উপত্যকায় ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে এবং তারা দুর্ভিক্ষকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ডুবিয়ে দিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী, উত্তেজনা তুঙ্গে। রিপোর্ট আল মায়াদিনের। লোহিত সাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা ম্যাজিক সিস নামের একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে সফলভাবে ডুবিয়ে দিয়েছে। এটি লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থের ওপর ইয়েমেনের একটি বড় আঘাত। ওয়াইএএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সতর্ক করা সত্ত্বেও জাহাজটি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করায় এবং ফিলিস্তিনি বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করায় এই হামলা চালানো হয়েছে। কিভাবে ডুবল ম্যাজিক সিস? সারি জানান, লোহিত সাগরে ম্যাজিক সিস জাহাজটিকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানো হয়। এই অভিযানে 2টি মনুষ্যবিহীন নৌকা, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করা হয়। সারির মতে, এই সমন্বিত হামলায় জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং প্রথমে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। পরে তিনি নিশ্চিত করেন যে ম্যাজিক সিস সম্পূর্ণরূপে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। হামলার আগে জাহাজের ক্রুদের নিরাপদে জাহাজ ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছিল। ইয়েমেনি নৌবাহিনীর বারবার সতর্কীকরণ এবং সতর্কতা জারি করার পরও জাহাজটি সেগুলো উপেক্ষা করায় এই হামলা চালানো হয়। সারি আরও জোর দিয়ে বলেন যে ম্যাজিক সিস যে কোম্পানির জাহাজ, সেই কোম্পানি ইসরায়েলের সাথে সহযোগিতা করেছে এবং অধিকৃত ফিলিস্তিনি বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। তাই ওয়াইএএফ এই কোম্পানি পরিচালিত যে কোনো জাহাজকে আটকাতে পিছপা হবে না এবং কোম্পানিকে সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। তাদের জাহাজ আমাদের নাগালের মধ্যে যেখানেই আসুক না কেন, তাদের বৈধ লক্ষ্যবস্তু থাকবে, সারি হুঁশিয়ারি দেন।
বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এর একদিন আগেই রবিবার সারি আরও একটি চাঞ্চল্যকর খবর দেন। তিনি জানান, YAF এর রকেট বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ইয়াফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। সারি জানান, এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করে, যার ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। মুখপাত্র আরও বলেন যে এই অভিযান ছিল নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা ও ইয়েমেনের প্রতিরোধের ক্ষমতা। মাত্র কয়েক ঘন্টা পরে 7 জুলাই ভোরে ইয়েমেনের হোদেইদা শহরে কমপক্ষে 20টি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিহত করতে সক্ষম হয়। হামলাগুলি হোদেইদা, সালিফ এবং রাস ইসা বন্দর, সেই সাথে রাস কাতিফ বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিকে লক্ষ্য করে করা হয়েছিল। ইসরায়েলি মিডিয়াও নিশ্চিত করেছে যে এই অবকাঠামোগুলোতে এর আগে 3 বার ইসরায়েলি দখলদার বাহিনী আঘাত হেনেছে। সারি বলেছেন যে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইয়েমেনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং প্রতিহত করেছে। সুনির্দিষ্ট ও উচ্চ প্রযুক্তির হামলা। সারি ব্যাখ্যা করেছেন যে YAF বেশ কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যেখানে 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন জড়িত ছিল। YAF এ হামলাকে উচ্চ নির্ভুলতা এবং সফল বলে বর্ণনা করেছে। একটি ইয়েমেনি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়, যখন অতিরিক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইদুত বন্দর এবং অধিকৃত আসকালানের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে। এছাড়া উম্মে আল রাশরাস বন্দর বা ইলাত আক্রমণ করার জন্য 8টি ড্রোন মোতায়েন করা হয়েছিল। সারি জানান, সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের লক্ষ্য সফলভাবে অর্জন করে এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর সিস্টেমগুলি কোনো আক্রমণকে নিষ্ক্রিয় করতে বাধ্য হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এতে বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইয়েমেন জানিয়েছে। ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি জানান, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বেন গুরিয়ন বিমানবন্দরকে 6 জুলাই সকালে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। এই অভিযান পুরোপুরি সফল হয়েছে বলেও তিনি দাবি করেন। সারি আরও বলেন, যতক্ষণ ইসরায়েল গাজায় আক্রমণ চালাবে এবং অবরোধ বজায় রাখবে, ততক্ষণ ইয়েমেন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে। একই সঙ্গে আগামী দিনে যে কোনো পরিস্থিতির জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। গত কয়েক মাস ধরে ইয়েমেন বারবার বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজের বিরুদ্ধেও নৌ অভিযান চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলা সত্ত্বেও ইয়েমেন গাজার সমর্থনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলার প্রতিরোধে কাজ করেছে। এই ঘটনার মাত্র 1 সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। 1 জুলাই আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। তিনি জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম ঘোষণা করেছেন, তারা কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মেনে নেবে না। আশুরার দিনে দেয়া এক ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করে যাবে।
শেখ কাসেম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনাকে আঞ্চলিক জাতিগুলির মর্যাদার প্রতি অপমান বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, দখলদারিত্ব অব্যাহত থাকলে প্রকৃত শান্তি অসম্ভব, তাই হিজবুল্লাহ এই প্রক্রিয়ার অংশ হবে না। আমরা লেবাননকে রক্ষা করে শত্রুর মোকাবিলা করি এবং এই প্রতিরক্ষা অব্যাহত থাকবে, এমনকি যদি পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। মুক্তি একটি কর্তব্য, যত সময়ই লাগুক না কেন, তিনি বলেন। গত বছরের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, ইসরায়েল বারবার তা লঙ্ঘন করেছে বলেও শেখ কাসেম অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে আত্মসমর্পণ করানো যাবে না। যতক্ষণ শত্রুর আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ আমাদের অবস্থান নরম করতে বা নিরস্ত্র করতে দাবি করার অধিকার কারো নেই। যুদ্ধবিরতির প্রথম ধাপ হিসেবে আগ্রাসন বন্ধ থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রথম ধাপ বাস্তবায়িত হলে হিজবুল্লাহ আলোচনার জন্য প্রস্তুত থাকবে। শেখ কাসেম পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন প্রতিরোধ অক্ষের জন্য প্রধান স্তম্ভ। গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনীর ভেতরের চিত্রটা ভয়ঙ্কর। হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজেদের ভুলেই মারা গেছে 31 জন সেনা। ভাবা যায়, ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে জানা গেছে, 2023 সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 440 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 72 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর প্রায় 16%। আরও চমকপ্রদ তথ্য হলো, নিহতদের মধ্যে 31 জনই মারা গেছেন নিজেদের ভুলবশত ছোড়া গুলিতে, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। এছাড়া গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় মারা গেছেন 23 জন। সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে 7 জন, আর অজ্ঞাত গুলি বর্ষণে নিহত হয়েছেন 6 জন। অর্থাৎ ইসরায়েলি সেনারা যুদ্ধক্ষেত্রে যতটা না হামাসের আক্রমণের শিকার হচ্ছেন, তার চেয়েও বেশি ঝুঁকির মধ্যে আছেন নিজেদের সহযোদ্ধা এবং অসতর্কতার কারণে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান আবার শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত 32 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 2 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায়। ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 882 জন সৈন্য নিহত এবং 6032 জন আহত হয়েছে। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ হারান 2 ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়ার ইলিয়াহু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মোর ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। 4 জুলাই দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছেন। আর ইয়ার ইলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল গাজায় তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এই যুদ্ধে 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত 35 জন এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। গাজায় ইসরায়েলের দুঃস্বপ্ন, 3 দিনে 15 সেনা নিহত, হামাসের কৌশল বদল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত যেন এক নতুন মোড় নিচ্ছে। মাত্র 3 দিনের ব্যবধানে অন্তত 15 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ধারাবাহিক হামলার ফল বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। চলতি বছরের মার্চে গাজায় নতুন করে অভিযান শুরুর পর এত অল্প সময়ে এত বেশি সেনার প্রাণহানির প্রথম ঘটনা, যা ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায় আল কাসাম ব্রিগেড। এই হামলা ছিল এতটাই সুপরিকল্পিত ও নিখুঁত যে গাড়িতে থাকা 17 জন সেনার মধ্যে 7 জন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন। এ যেন ইসরায়েলি সামরিক শক্তির ওপর এক স্পষ্ট চ্যালেঞ্জ। এর একদিন আগে 26 জুন গাজা সিটির কেন্দ্র এলাকায় আল কাসাম ব্রিগেডের গুলিতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হন। একই দিনে বিস্ফোরক রকেট দিয়ে ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েলি বাহিনীর 2টি মেরকাভা ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যান এবং একটি বুলডোজার। ইসরায়েলের অত্যাধুনিক সামরিক সরঞ্জামের ওপর এই আঘাত হামাসের যুদ্ধ সক্ষমতাকে নতুন করে প্রমাণ করে। 25 জুন ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায় গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় তাদের 7 সদস্য নিহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গাজার খান ইউনিসে সামরিক অভিযান পরিচালনার সময় IDF এর কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পস দলের ওই 7 সদস্য বিস্ফোরণে নিহত হন। 25 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ওই ঘটনা ঘটে। IDF এর একটি পুমা সাঁজোয়া যান কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 605তম ব্যাটালিয়নের 7 সেনাকে বহন করে নিয়ে যাচ্ছিল। ওই সাঁজোয়া যানটি বিস্ফোরিত হলে সেনারা নিহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে এক অজ্ঞাত হামাস সদস্য ওই সাঁজোয়া যানে আগে থেকে বোমা পেতে রেখেছিল। দমকল বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ অভিযানে আগুন নেভানো হয়। একটি D9 বুলডোজার ব্যবহার করে সাঁজোয়া যানটিকে বালু দিয়ে ঢেকে গাজা থেকে বের করে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসা হয়। হামাসের হাতে থাকা 251 জিম্মির মধ্যে এখনো প্রায় 35 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে নতুন করে অভিযান জোরদার করছে ইসরায়েল। তবে সংঘর্ষ বাড়ায় জিম্মিদের জীবন আরো বিপন্ন হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পক্ষ কার্যকর সমঝোতায় পৌঁছায়নি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনো গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছে ইসরায়েলি সেনা। ওই যুদ্ধেও দেশটি উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে। গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে তাহলে নাকি আরো কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরো কঠিন থাপ্পড় দেবে। 13 জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন। ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়।
অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরও সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে, তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি। অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা। কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইউক্রেনের আকাশে হঠাৎ দেখা গেল এক নতুন যুদ্ধ, রাশিয়ার শাহেদ 136 ড্রোন, যা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত, কম খরচের এবং মডুলার ডিজাইনের মাধ্যমে যুদ্ধের চেহারাটাই বদলে দিচ্ছে। একসময় ইরান থেকে আমদানি করা এই ড্রোনগুলো এখন রাশিয়াতেই তৈরি হচ্ছে, যা মস্কোর ড্রোন শিল্পের ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্ব অস্ত্রবাজারে নতুন প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছে। সম্প্রতি ইউক্রেনে একটি অত্যাধুনিক শাহেদ 136 ড্রোনকে আটক করা হয়। এটি কেবল একটি সাধারণ কামিকাজে ড্রোন ছিল না, এটিতে ছিল উন্নত নেভিগেশন সিস্টেম এবং ইউক্রেনের মোবাইল নেটওয়ার্কের সাথে সংযোগের সক্ষমতা। ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদন জানায়, এই ড্রোনগুলোতে এখন রাশিয়ার তৈরি উপাদান ব্যবহার করা হচ্ছে এবং রিয়েল টাইম ডেটা আদান প্রদানের জন্য ইউক্রেনীয় মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে রাশিয়া এখন বিদেশি আমদানির উপর নির্ভরশীল নয়, বরং নিজস্ব শক্তিশালী ড্রোন শিল্প গড়ে তুলেছে। আলাবুগা ও কুপলের মতো উৎপাদন কেন্দ্রগুলোতে এই পরিবর্তনগুলো ঘটছে। এটি এমন এক সময় যখন কম দামের ড্রোনগুলো উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং আধুনিক যুদ্ধের অর্থনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। শাহেদ 136 বিবর্তন ও কৌশল। শাহেদ 136 মূলত ইরানের তৈরি একটি লোটারিং ওয়ারহেড বা কামিকাজে ড্রোন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আকাশ হামলায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। 2022 সালের সেপ্টেম্বরে প্রথম ব্যবহারের পর থেকে এই ড্রোনগুলো রাশিয়ার সামরিক বাহিনীতে গেরান 2 নামে পরিচিত। প্রোপেলার চালিত এবং বিস্ফোরক দিয়ে বোঝাই হয়। এদের কাজ হলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো। 2023 সালের আনুমানিক হিসাব অনুযায়ী প্রতিটি ড্রোনের দাম ছিল প্রায় $20,000, যা সাম্প্রতিক আপগ্রেডের কারণে হয়তো আরও বেড়েছে। এই কম দামি এটিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ করে তোলার একটি সাশ্রয়ী হাতিয়ার করে তুলেছে। MS সিরিজের সর্বশেষ সংস্করণগুলোতে থার্মাল ইমেজিং ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা মডিউল এবং উন্নত নেভিগেশন সিস্টেম যুক্ত করা হয়েছে। এর ফলে রাশিয়া কম খরচের ড্রোন বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। শাহেদ 136 এর সর্বশেষ মডেলগুলোতে রাশিয়ার তৈরি সিম কার্ড ব্যবহার করা হচ্ছে, যা বিদেশি টেলিকম অপারেটরদের উপর নির্ভরতা কমাচ্ছে। এই সিম কার্ডগুলো ড্রোনগুলোকে ইউক্রেনীয় মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পাঠাতে সাহায্য করে, যা রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। শাহেদ 136 মূল ইরানি নকশা থেকে অনেক উন্নত হয়েছে এবং চীনের DJI Mavic সিরিজ বা তুরস্কের বাইরাক্টর TB2 এর মতো বাণিজ্যিক ড্রোনের মতো একটি মডুলার প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। এতে একটি 4 অ্যান্টেনা নিয়ন্ত্রিত রেডিয়েশন প্যাটার্ন অ্যান্টেনা CRPS সিস্টেম যুক্ত করা হয়েছে, যা ইউক্রেনীয় ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ড্রোনটির ওয়ারহেডও বৈচিত্র্যপূর্ণ হয়েছে। প্রাথমিক 50 কিলোগ্রামের পেলোডের পাশাপাশি এখন 90 কিলোগ্রাম পর্যন্ত অগ্নিসংযোগকারী এবং থার্মোবারিক ওয়ারহেড ব্যবহারের বিকল্প আছে। থার্মাল ইমেজিং ক্যামেরা এবং এনভিডিয়া জেটসন ওরিং প্রসেসরের মতো AI মডিউলের সংযুক্তি এই ড্রোনকে আরও ক্ষমতা সম্পন্ন করেছে। শাহেদ 136 এর সবচেয়ে বড় শক্তি হলো এর ব্যয় কার্যকারিতা। প্রতিটি ড্রোন তৈরি করতে রাশিয়ার খরচ হয় আনুমানিক $20,000 থেকে $2 লাখ, যা লক্ষ লক্ষ ডলারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক কম। উদাহরণস্বরূপ একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $4 মিলিয়ন। রাশিয়ার ঝাঁক হামলা কৌশল কখনো এক রাতে 100টিরও বেশি ড্রোন ব্যবহার করে ইউক্রেনকে ব্যয়বহুল অস্ত্র ব্যয় করতে বাধ্য করে, যা তাদের সম্পদের উপর চাপ সৃষ্টি করে। সম্প্রতি ইরান ইরাক সীমান্তের কাছে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ইরানের নতুন এবং অত্যাধুনিক মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ইসরায়েলি IAI হেরন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে
চলমান প্রক্সি যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়, যা তেহরানের সামরিক প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। রিপোর্ট বুলগেরিয়ান মিলিটারির। এক দশকের গোপন যুদ্ধ। ইসরায়েল ও ইরানের মধ্যে দশক ধরে এক গোপন যুদ্ধ চলে আসছে, যেখানে উভয় দেশ একে অপরের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি এবং হামলা চালিয়ে আসছে। এই লড়াইয়ে ইসরায়েল হেরনের মতো ড্রোনগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল, যা নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইরান তার আকাশসীমা রক্ষার জন্য বিমান প্রতিরক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে। এই উত্তেজনাপূর্ণ আঞ্চলিক সংঘাতের মধ্যে মাজিদ ব্যবস্থার মাধ্যমে হেরন ড্রোন ভূপাতিত করাটা ইরানের জন্য এক বিরাট সাফল্য। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রমাণ করে এবং ইঙ্গিত দেয় যে ইরান এখন অত্যাধুনিক বিমান হুমকি মোকাবিলায় আরও পারদর্শী হয়ে উঠেছে। এই ঘটনা বৃহত্তর ভূ রাজনৈতিক গতিশীলতাকেও প্রতিফলিত করে, কারণ এই অস্থির অঞ্চলে উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। মাজিদ, ইরানের নতুন প্রতিরক্ষা শক্তি আরাস কৌশলগত যানে স্থাপিত ইরানের মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির নিম্ন এবং মাঝারি উচ্চতার আকাশ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়িয়েছে। এই ব্যবস্থায় AD-08 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার পাল্লা প্রায় 8 থেকে 10 কিলোমিটার। নির্ভুল লক্ষ্যবস্তুর জন্য এটি ইলেকট্রো অপটিক্যাল এবং রাডার নির্দেশনার এক অসাধারণ সমন্বয় ব্যবহার করে। 2019 সালে মার্কিন গ্লোবাল হককে ভূপাতিত করে সেভন খোদ্দাদ ব্যাপক পরিচিতি লাভ করেছিল, কিন্তু মাজিদ সিস্টেম গতিশীলতা এবং দ্রুত স্থাপনার উপর জোর দেয়। মাজিদ অপারেটররা ড্রোন এবং কম উচ্চতায় উড়ন্ত বিমান থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা মোবাইল সামরিক ইউনিটগুলোকে দ্রুত রক্ষা করতে পারে। নিষেধাজ্ঞার কারণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্প দেশীয়ভাবে উন্নত উপাদানগুলির উপর নির্ভর করে নিজেদের প্রকৌশলগত স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। মাজিদের কম্প্যাক্ট ডিজাইন এটিকে ইরানের স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সাথে সহজেই একীভূত হতে সাহায্য করে, যা দীর্ঘপাল্লার সিস্টেমগুলোর পরিপূরক হিসেবে কাজ করে। 6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এটিকে হেরনের মতো মাঝারি উচ্চতার দীর্ঘ সহনশীল ড্রোনগুলোর বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর করে তোলে। তবে উন্নত বিদেশি প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা আরও পরিশীলিত হুমকির বিরুদ্ধে এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তবুও মাজিদ আঞ্চলিক সংঘাতে UAV এর ক্রমবর্ধমান প্রসারকে মোকাবিলা করে বিমান প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণতার জন্য ইরানের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হেরনের বিরুদ্ধে এর সফল ব্যবহার এর ব্যবহারিক নির্ভরযোগ্যতা নির্দেশ করে, যদিও এর পূর্ণ ক্ষমতা এখনও পর্যালোচনার অধীনে। IAI হেরন। ইসরায়েলের গোয়েন্দা বাহু ইসরায়েলের IAI হেরন, যা মাটার্স 1 নামেও পরিচিত, দেশটির অনুসন্ধান এবং আক্রমণ ক্ষমতার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। এই ড্রোন প্রায় 30,000 ফুট উচ্চতায় 45 ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে। উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, সিনথেটিক অ্যাপারচার রাডার এবং যোগাযোগ রিলে দিয়ে সজ্জিত এই ড্রোন বিশাল দূরত্বে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ইরানের প্রেক্ষাপটে IDF প্রায়শই সামরিক এবং পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণের জন্য হেরন মোতায়েন করে, যা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। IDF মুখপাত্র নিশ্চিত করেছেন যে 298 নম্বর ড্রোনের ক্ষতি একটি ধাক্কা, কিন্তু এটি কোনো গুরুতর আঘাত নয়। এক চরম সত্য সামনে এলো। ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সরকারের অন্তত $1.3 বিলিয়ন ক্ষতি হয়েছে। ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলোতে প্রকাশিত একটি শীর্ষস্থানীয় হিব্রু ভাষার অর্থনৈতিক সংবাদপত্র দ্য মার্কারের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের কারণে ইসরায়েলি সরকার কমপক্ষে $1.3 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি কেবল একটি সংখ্যা নয়, ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর উপর ইরানের হামলার প্রত্যক্ষ ফল। প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের প্রত্যক্ষ ক্ষতি 5 বিলিয়ন শেকেল ছাড়িয়ে গেছে। এই বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের ব্যয়, যার মধ্যে রয়েছে ইরানের ছোড়া বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রচেষ্টা। অর্থাৎ প্রতিরোধের জন্য খরচ করতে গিয়েও ইসরায়েলের পকেট থেকে বেরিয়ে গেছে $1 বিলিয়ন। তুলনামূলক
তুলনামূলকভাবে 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল মোট 2.5 বিলিয়ন শেকেল বা প্রায় 0.65 বিলিয়ন ডলার সরাসরি ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই নতুন পরিসংখ্যান ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতির সর্বশেষ প্রমাণ। 13 জুন ইসরায়েল ইরানের ওপর আক্রমণ শুরু করেছিল। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। শুধু তাই নয়, নারী ও শিশু সহ বেশ কয়েকজন সাধারণ বেসামরিক নাগরিকও এই হামলার শিকার হন। এটি ছিল ইসরায়েলের একতরফা এবং বিনা উস্কানিতে চালানো আগ্রাসন, যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই ইরান বসে থাকেনি। ইসরায়েলি হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলি রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এরপর থেকে ইসরায়েলি সরকারের উপর হামলা অব্যাহত রয়েছে, যার ফলে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরও দেখা গেছে যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি অধিকৃত অঞ্চলে জ্বালানি ও জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। তেল আবিবে ইরানের প্রধান স্টক মার্কেট ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েল তাদের মূলধন বাজারেও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। স্টক মার্কেটে এই আঘাত সরাসরি ইসরায়েলের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত হানার শামিল। ইসরায়েলি অর্থনীতিবিদরা ইতোমধ্যেই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাদের মতে ইরানের সাথে অব্যাহত যুদ্ধ ইসরায়েলকে সম্পূর্ণ অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। এই সংঘর্ষ যদি দীর্ঘায়িত হয়, তাহলে ইসরায়েলের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে, যা কেবল স্থানীয় নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে। এদিকে ইরানে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তে নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার দায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এমন তথ্য জানা গেছে। খবর আল জাজিরার। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন শায়েস্তে। তাকে 2023 সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। 13 জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে গুপ্তচর বৃত্তির দায়ে 3 জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে 16 জুন প্রথম জনকে এবং 22 জুন দ্বিতীয় জনের ফাঁসি কার্যকর করা হয়। কেন ইরানকে হারানো ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব? একদিকে ইসরায়েলি মিসাইল উড়ে এসেছে ইরানে, অন্যদিকে ইরানি মিসাইল আছড়ে পড়েছে আইডিএফ ও মোসাদের দফতরে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও উভয় দেশ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যেই ইরান জোর দিয়ে বলছে তাদের হারানো ইসরায়েলের পক্ষে এক প্রকার অসম্ভব। কিন্তু কেন? বিশেষজ্ঞরা এমন 7টি কারণ উল্লেখ করেছেন যার জন্য ইরানকে পরাজিত করা ইসরায়েলের পক্ষে খুবই কঠিন। হরমুজ প্রণালী। দক্ষিণ ইরানের সীমান্ত ঘেঁষা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। মাত্র 33 কিলোমিটার চওড়া এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এর গুরুত্ব এতটাই যে বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে থাকেন। এই প্রণালীর আশপাশের 7টি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে, যা তাদের এক অনন্য ভূ রাজনৈতিক শক্তি এনে দিয়েছে। ইরান ইতোমধ্যে এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা পশ্চিমা দেশগুলোকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, যা ইরানকে একটি শক্তিশালী দর কষাকষির ক্ষমতা এনে দিয়েছে। ব্যালিস্টিক ও ড্রোনের অপ্রতিরোধ্য শক্তি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর মানে হলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে ইরানি মিসাইল। এছাড়া ইরান সস্তায়, শক্তিশালী ও কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতি ইরানের দুর্গ। পাহাড় ও মরুভূমি, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর ইরান যেন নিজেই এক দুর্ভেদ্য দুর্গ। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা দেশটিকে রক্ষা করে চলেছে। এই পাহাড় এতটাই দুর্গম যে ওই দিক থেকে হামলা প্রায় অসম্ভব। উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবর্জ পর্বতমালা। অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন ইউরেনিয়াম, সোনা, রূপা আর দস্তা। পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে পড়বে লুত মরুভূমি, যা পৃথিবীর অন্যতম ভয়ানক গরম জায়গা। তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো কার্যত অসম্ভব। প্রকৃতি নিজেই ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ।
বিশ্বস্ত মিত্রদের সমর্থন। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক বেশ ভালো। রুশ গোয়েন্দা বাহিনী ইরানকে অনেকটাই সাহায্য দেয়, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। সম্প্রতি চীনও এই বিষয়ে মুখ খুলেছে, যা ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তেলের অফুরন্ত ভাণ্ডার। বিশ্বে মোট উৎপাদিত তেলের একটি বড় অংশ ইরান উৎপাদন করে। ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের 10 ও 15%। এই বিশাল মজুদ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অন্য অনেক দেশের থেকে এগিয়ে রেখেছে। এটি তাদের উপর চাপ সৃষ্টি করা কঠিন করে তোলে, কারণ বিশ্বের জ্বালানি বাজারে ইরানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছায়া যুদ্ধের শক্তিশালী জাল। ইরানের একটি বড় শক্তি হল তার প্রক্সি জাল। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠী, ইরাকের প্রতিরোধ গোষ্ঠী এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে থাকে ইরান। এই নেটওয়ার্কের উপর নির্ভর করে ইরান ইসরায়েলের মতো দেশের উপর চাপ বাড়াতে পারে। এটি ইরানকে সরাসরি যুদ্ধে না জড়িয়েও বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ দেয়, যা তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। 3 মহাদেশের সংযোগস্থলে কৌশলগত অবস্থান। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3টি মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান। দেশটির রয়েছে 3টি গুরুত্বপূর্ণ জলসীমা: উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। গত 500 বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে এই ভৌগোলিক অবস্থানের জন্য। এই কৌশলগত অবস্থান ইরানকে এক অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরানের সাহসিকতার প্রশংসা ট্রাম্পের মুখে। যুদ্ধ শেষ, এবার কি নিষেধাজ্ঞা উঠবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিছুদিন আগেও ইরানের উপর কঠোর হামলার নির্দেশ দিয়েছিলেন, এবার ন্যাটো সম্মেলনে বসেই ইরানের সাহসিকতার প্রশংসা করলেন। নেদারল্যান্ডের হেগ শহরে দেয়া তার এই মন্তব্য রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি এবার ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে? তেল বিক্রি ও অর্থের প্রয়োজন। ট্রাম্পের ইঙ্গিত। ট্রাম্পকে যখন প্রশ্ন করা হলো যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা, তখন তার জবাব ছিল বেশ ইঙ্গিতপূর্ণ। তিনি বলেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। তার এই মন্তব্যের গভীরতা লক্ষণীয়। যেখানে যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেখানে ট্রাম্প এখন বলছেন চীন চাইলে তেল কিনতে পারে। তিনি আরও যোগ করেন, দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। এটি কি নিষেধাজ্ঞার পর্যায়ক্রমিক শিথিলতার ইঙ্গিত, নাকি কেবলই কথার কথা? পরমাণু সামগ্রী সরানোর প্রশ্নে ট্রাম্পের ভিন্ন মত। সাংবাদিকরা ট্রাম্পকে আরও প্রশ্ন করেছিলেন যে যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কিনা। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ একটি গোপন মার্কিন প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে ট্রাম্প সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না, এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন। ট্রাম্পের এই মন্তব্য মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। এটি আবারও প্রমাণ করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হামলার প্রভাব নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়েছে। এদিকে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় পর্যদস্ত ইসরায়েলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এজন্য প্রায় ৩৯,০০০ আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এই খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। সংবাদ মাধ্যমটির খবর, ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। 13 জুন ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এই তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮,৭০০টি আবেদন জমা পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি, ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৩০,৮০৯টি। এছাড়া ৩,৭১৩টি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৪,০৮৫টি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাট্রে হারেদিমের তথ্য মতে শুধু তেল আবিবেই ক্ষতিপূরণ চেয়ে ২৪,৯৩২টির বেশি আবেদন জমা পড়েছে। দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে আবেদন জমা পড়েছে ১০,৭৯৩টি।